আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে যে আর্থিক বিবরণী অধ্যায়টি রয়েছে, এই অধ্যায় হতে এইচএসসি 2022 সালে সিলেট বোর্ডে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্ন সৃজনশীল প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটা দেখব। এই যে প্রশ্নে কি বলা আছে লক্ষ্য করি। সিলেট বোর্ড 2022 সালে এই প্রশ্নটি এসেছিল। এই প্রশ্নের ক নম্বরে বলেছে নিট ক্রয় এবং নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো নিট ক্রয় আমরা জানি, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যায়, ক্রয় বাট্টা বাদ যায়, অলিখিত ক্রয় থাকলে আবার যোগ হয়, তাই না? আবার বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ যায়, বিক্রয় বাট্টা বাদ যায়, এগুলো যোগ বিয়োগ করে আমরা নিট ক্রয় নিট বিক্রয় পাবো। তো আমরা এখানে এখন এই যে নিট ক্রয় নিট বিক্রয়ের ছক অঙ্কন করলাম। প্রথমে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। তো নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় বলতে এখানে ক্রয়ের পরিমাণ কত আছে? নিট ক্রয় আছে 1,62,000 টাকা, এটা লিখব। নিট ক্রয় 1,62,000 টাকা লিখলাম। এখান থেকে যদি ক্রয় ফেরত থাকে তাহলে বিয়োগ করব। এই যে এখানে একটা সমন্বয় আছে, পণ্য উত্তোলন মালিক কর্তৃক। আবার আছে নিম্নমানের জন্য সরবরাহকারীকে 2,000 টাকার পণ্য ফেরত প্রদান করা হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। তাহলে উত্তোলন এই যে এখানে আছে 3,000 টাকা, এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসবে। ক্রয় থেকে পণ্য উত্তোলন বিয়োগ করে লিখলাম। এবার এখান থেকে আমরা কি করব? এই যে আরেকটা আছে, সরবরাহকারীকে পণ্য ফেরত দেওয়া হয়েছে বাদ অলিখিত ফেরত। অলিখিত ফেরত। ওয়ালাইকুম আসসালাম, বসো, কথা বলো না, ক্লাস নিচ্ছি তো। এবার এইটা থেকে এটা বিয়োগ করে কত হবে? সেটা এই যে 1,57,000 টাকা সম্ভবত। এইটা হচ্ছে নিট ক্রয়। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, আমার সামনে যারা আছে একটু খেয়াল করো, ভালো করে বোঝার চেষ্টা করো। ক্রয় ছিল প্রশ্নের মধ্যে এই যে 1,62,000, এখান থেকে এই ক্রয় ফেরত অলিখিত সমন্বয় ছিল, এটা বিয়োগ করলাম। অলিখিত ক্রয় ফেরত সমন্বয়ে যেটি থাকে সেটা অলিখিত ক্রয় ফেরত হয়, মানে ওই ক্রয় ফেরতটা লেখা হয়নি। আর রেওয়া মিলে যদি ক্রয় ফেরত থাকে সেটা সরাসরি ক্রয় ফেরত নামে লিখতে হয়, সেজন্য আমরা লিখেছি অলিখিত ক্রয় ফেরত। এই যে 3 নম্বর সমন্বয় বলা ছিল। আবার 2 নম্বর সমন্বয় ছিল মালিক কর্তৃক পণ্য উত্তোলন, ওটাও ক্রয় থেকে বিয়োগ হবে। পণ্য উত্তোলন আর ফেরত বিয়োগ করে যেটা পেলাম সেটা নিট ক্রয়। তো এই হচ্ছে নিট ক্রয়ের পরিমাণ। কিন্তু আমাদের বলেছিল নিট ক্রয় বের করতে এবং নিট বিক্রয় বের করতে। আমার সামনে যারা করছে তাদের তোলা হয়েছে? আচ্ছা, এবার আমরা নিট বিক্রয় নির্ণয় করব। তো নিট বিক্রয় নির্ণয় করার জন্য আবার আমি পরের পেজে করাচ্ছি, এখানে তোমরা এই ছকের নিচেই লিখতে পারো, সমস্যা নেই। তো নিট বিক্রয়, তো নিট বিক্রয় নির্ণয়ের জন্য বিক্রয়টা লিখলাম। এই যে বিক্রয় ছিল কত? এই যে 2,30,000 টাকা, রেওয়া মিল থেকে দেখে লিখলাম। এখন এই বিক্রয় থেকে যে দুটো বিয়োগ হবে রেওয়া মিলে সরাসরি দেওয়া আছে, লক্ষ্য করি। এই যে বিক্রয় ফেরত 5,000 টাকা, তা না, খেয়াল করো, এই যে বিক্রয় ফেরত 5,000 টাকা, এই বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ যাবে, বাদ বিক্রয় ফেরত। আমার সামনে কিছু শিক্ষার্থী ক্লাস করতেছে, তাদের মধ্যে তোমাদের হয়েছে? ওকে, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিয়োগ করে নিচে লিখব। আবার এই দেখো বিক্রয় বাট্টা আছে, দেখছো? আসিফ, এই যে বিক্রয় বাট্টা আছে, দেখছো 2,000, এটাও বিয়োগ করব। বাদ বিক্রয় বাট্টা 2,000 বিয়োগ করে এটা হচ্ছে নিট বিক্রয়। নিট বিক্রয় 2,23,000 হলো। তাহলে ক্রয় থেকে ক্রয় ফেরত পণ্য উত্তোলন বিয়োগ করে আমরা নিট ক্রয় পেলাম, কিছুক্ষণ আগে দেখিয়েছি। আর বিক্রয় থেকে বিক্রয় ফেরত আর বিক্রয় বাট্টা বাদ দিয়ে নিট বিক্রয় পেলাম। এইভাবে আমরা নিট বিক্রয় এবং নিট ক্রয় নির্ণয় করতে পারি। ক নাম্বার সবাই তোলা হয়েছে? দ্রুত তোলো। আচ্ছা, এবার আমরা খ নাম্বার পড়ি। খ নাম্বার বলেছে 2021 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত প্রদানের জন্য আয় বিবরণী প্রস্তুত করো। তো আয় বিবরণী প্রস্তুত করতে হলে আমরা এখানে কিন্তু ওই যে বিক্রয় দিয়ে শুরু করব। প্রথমে বিক্রয় লিখবো, তাই না? যাই শুরু করি। তো আয় বিবরণীর ছক আমরা এইভাবে অঙ্কন করব। বিবরণ 3টা টাকার ঘর, বিবরণ 3টা টাকার ঘর। তো আমার সামনে যারা আছে ছক অঙ্কন করো। প্রথমে লিখব বিক্রয় থেকে বিক্রয় ফেরত অন্যান্য কিছু বাদ দিতে হয়। সবাই আমাকে খেয়াল করো, অর্পা শোনো, বিক্রয় থেকে আমরা বিক্রয় মাঝের ঘরে লিখি। বিক্রয় কোন ঘরে লিখি? মাঝের ঘরে। সেখান থেকে বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা ইত্যাদি বিয়োগ করে শেষের ঘরে লিখি না? কিন্তু এই অঙ্কে
আমরা ক নাম্বারে নিট বিক্রয় নির্ণয় করেছি, সেখানে বিক্রয় ফেরত বিক্রয় বারটা বাদ দিয়েছি। তাহলে আমরা ইচ্ছে করলে ক থেকে যে নিট বিক্রয় পেয়েছিলাম 2,23,000 না কত যেন, ওইটা কত টাকা দেখো তো, 2,23,000, ওইটা আমরা শেষের ঘরে লিখব। এখানে লিখব নিট বিক্রয়, নিট বিক্রয় ক থেকে নিয়ে আসলাম, তাই সরাসরি শেষের ঘরে লিখে দিলাম। সেখান থেকে বিয়োগ করব বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নেই, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা আমাদের নির্ণয় করতে হবে। কীভাবে? বিক্রিত পণ্যের ব্যয় আমরা এই প্রারম্ভিক মজুত পণ্য থেকে শুরু করব। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে, তাই না? প্রারম্ভিক মজুত পণ্য প্রথমে লিখতে হয়, প্রারম্ভিক মজুত পণ্য প্রথমে, এটা তো আমরা জানি। তো একটি বিষয় বলে রাখি, আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা এগুলি কিন্তু পারো। এই যে প্রারম্ভিক মজুত পণ্য কোথায় লিখতে হয়, তারপরে সমাপনী মজুত পণ্য কখন বিয়োগ করতে হয়, এগুলি অনেকেই পারো। তো লক্ষ্য করি, প্রারম্ভিক মজুত পণ্য লিখলাম, লেখার পরে ক্রয় লিখব। তো আবার তোমরা এটি খেয়াল করো, আমার সামনে যারা অঙ্ক করতেছো, ক্রয় কিন্তু প্রথম ঘরে লিখি, তো সেখান থেকে কি করি, ক্রয় ফেরত বাদ দিই, ক্রয় বারটা বাদ দিই, তাই না? কিন্তু এইখানে আমরা ক নাম্বারে নিট ক্রয় নির্ণয় করেছি, তাই আমরা ইচ্ছে করলে একবারে নিট ক্রয় বলে ক থেকে প্রাপ্ত বলে ওই টাকাটা মাঝের ঘরে লিখে দিতে পারি। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, ক্রয় হতে সাধারণত এইখানে আমরা ক্রয় ফেরত ক্রয় বারটা বাদ দিয়ে বাকি টাকাটা এখানে লিখি, যাকে নিট ক্রয় বলে। কিন্তু এই অঙ্কে ক নাম্বারে আমরা বের করেছি নিট ক্রয়ের পরিমাণ, সেজন্য এখানে যোগ বিয়োগ করলাম না, সরাসরি ক থেকে প্রাপ্ত বলে লিখে দিলাম। আচ্ছা, এরপরে কি আছে? এই যে মজুরি আছে 8,000 টাকা, মজুরির সমন্বয় আছে না? মজুরির কোনো সমন্বয় নাই, তাহলে এখানে লিখব মজুরি 8,000 টাকা। আবার ক্রয় পরিবহন আছে 10,000 টাকা, তাহলে লিখব ক্রয় পরিবহন 10,000 টাকা। এইবার আমরা যোগ করব। আমি আবার বলছি, লক্ষ্য করি, নিট ক্রয় ক থেকে পেয়েছি, প্রারম্ভিক মজুত পণ্য এখানে দেয়া আছে, তারপরে মজুরি লিখলাম, ক্রয় পরিবহন লিখলাম। এই চারটার বাইরে এই অঙ্কে আর কোনো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে এরকম কোনো হিসাব নাই। এখন তোমাদের মনে হতে পারে এখানে আর কি কি বসতে পারে? এখানে বসতে পারে ওই যে আমদানি শুল্ক বা শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, তাই না? কুলির মজুরি যদি থাকতো তাহলে এখানে বসতো, কিন্তু নাই। আচ্ছা, এবার এগুলো যোগ করে কিন্তু নিচে লিখব। একটা বিষয় বলে রাখি, তা না, খেয়াল করো, এগুলো যোগ করে কিন্তু নিচে লিখব, কারণ এখান থেকে আমরা সমাপনী বিয়োগ করব। এখন সমাপনী মজুত পণ্য কত টাকা বিয়োগ করব? এই যে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা, যার মধ্যে 3,500 টাকার বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। এটার অর্থ হচ্ছে সমাপনী মজুত পণ্য 50,000 টাকা আমার গুদামে পড়ে আছে, যাকে সমাপনী মজুত পণ্য বলে, কিন্তু তার মধ্যে 3,500 টাকার পণ্য একটা বিক্রি করেছি, যার কাছে বিক্রি করেছি তাকে দিই নাই, এখনো পাঠায়নি। তার মানে কি, যদি না পাঠায় তাহলে সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্যের পণ্য আমার মধ্যে আছে। সেজন্য আমরা এখানে যখন সমাপনী মজুত পণ্য লিখব, বাদ সমাপনী মজুত পণ্য, তখন এই 50,000 থেকে 3,500 বিয়োগ করে লিখব, কারণ সমাপনী মজুত পণ্য এখানে দেওয়া আছে। ভালো করে আরেকবার পড়ি আমি, আমার সামনে যারা আছে, তোমাদের সামনে তো বই আছে, একটু খেয়াল করো। সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা, যার মধ্যে 3,000 টাকার পণ্য বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত আছে। এটার অর্থ হচ্ছে সমাপনী মজুত পণ্য 50,000 টাকা ছিল, কিন্তু এর মধ্যে পণ্য বিক্রি করেছি, কিন্তু যার কাছে বিক্রি করেছি তাকে কোনো দেওয়া হয় নাই। তো সে যখন পণ্যটা নিয়ে চলে যাবে তখন আমার সমাপনী মজুত পণ্য কমে যাবে, সেজন্য আমি এখানে বিয়োগ করলাম। কি বুঝতে পেরেছো আমার সামনে যারা আছে? শান্ত? ওকে, এইবার আমরা 50,000 থেকে 3,500 বিয়োগ করে 46,500 হবে। যদি ভুল না বলে থাকি তাহলে ঠিক আছে, 46,500। এইটা থেকে এইটা বিয়োগ করে, এই যে বাদ লিখেছিলাম না, এইটা থেকে এইটা বিয়োগ করে শেষে লিখব। এইটার নাম বিক্রিত পণ্যের ব্যয়। মাইম খেয়াল করো, এই যে আমি লিখেছিলাম বাদ বিক্রিত পণ্যের ব্যয়, তো এইটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আমরা বের করলাম। তা আমরা কি লিখেছিলাম? বাদ বিক্রিত পণ্যের ব্যয়, সেজন্য এটা থেকে এটা বিয়োগ হবে। এর নিচে দাগ দিব, দাগ দিয়ে এটার সাথে এটা বিয়োগ করে কত টাকা হবে? আমি একটু ক্যালকুলেটারে বের করি। 2,23,000 মাইনাস 1,58,500 সমান এই যে 64,500 টাকা। এইটার নাম হচ্ছে মোট মুনাফা। এটার নাম কি? মোট মুনাফা। এখন আমাদের অঙ্কে কিন্তু করতে বলেছিল বিশদায় বিবরণী। বিশদায় বিবরণী বলতে বোঝায় যে এই বিশদায় বিবরণী থেকে নিট আয় পর্যন্ত, নিট লাভ পর্যন্ত করতে হবে। তার মানে মোট মুনাফার সাথে আমাদের আরও কিছু তথ্য আছে যেগুলো যোগ বিয়োগ করার পরে নিট মুনাফা বের হবে। তা আমার সামনে যারা আছে এই পর্যন্ত তোলা হয়েছে?
তানহা? ওকে, এটার নাম কি? মোট মুনাফা। কি কারো বুঝতে সমস্যা আছে? শান্ত? ওকে, এবার আমরা কি করব? বাকি অংশ করব। আমার এখানে জায়গা নাই, আমি পরে ভেজে যাচ্ছি, তোমরা এক ছকের মধ্যেই করবে। এই যে ওই ছকের ওই মোট মুনাফাটা এই পর্যন্ত আমরা করেছি, তাই না? মোট মুনাফার সাথে পরিচালন ব্যয় বিয়োগ করব। এই অঙ্কে পরিচালন ব্যয় কি কি আছে একটু লক্ষ্য করি। এই যে বিক্রয় পরিবহন আছে, বেতন আছে, ভালো করে লক্ষ্য করো। বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, আচ্ছা বেতনটা আগে লিখি, সবাই একটু খেয়াল করো। মাহিম, বেতনের পাশে লেখা আছে 10 মাস। এটা দ্বারা কি বোঝাচ্ছে? বেতন বকেয়া আছে না অগ্রিম আছে? 10 মাস এটা দেওয়া হয়েছে স্যার বকেয়া আছে। বকেয়া আছে, রাইট। পিটার ঠিক কথা বলেছে, বকেয়া আছে। কি বকেয়া আছে এটা খেয়াল করো। 2 মাসে। বেতন তো মোট 12 মাসে দিতে হবে, তার এখানে দেওয়া আছে 10 মাস। তার মানে কি 10 মাসের বেতন যদি 20,000 টাকা হয়, তো 2 মাসের বেতন কত হবে? বকেয়া আছে 2 মাসের। 10 দিয়ে 20,000। তার খেয়াল করো, প্রথমে আমরা বেতন লিখব, যেটি প্রশ্নে দেওয়া আছে 20,000 যোগ বকেয়া। বকেয়া বের করব কিভাবে? এই 20,000কে এখানে যত মাস লেখা থাকবে তত দিয়ে ভাগ, আর 2 দিয়ে গুণ। লক্ষ্য করি, তাহলে 20,000কে এই 10 মাস লেখা ছিল, 10 দিয়ে ভাগ করলে 2,000 হয়, তাকে 2 দিয়ে গুণ করলে 4,000 হয়। তাহলে বকেয়া বেতন 4,000। এবার এই 20,000-এর সাথে 4,000 যোগ করে 24,000। আচ্ছা, আরেকটা আছে বিক্রয় পরিবহন 5,000। বিক্রয় পরিবহন 5,000 টাকা। আচ্ছা, আর কোনো খরচ আছে? 1 নম্বর সমন্বয় লিখেছি, 2 নম্বর সমন্বয় লিখেছি, 3 নম্বর সমন্বয় লিখেছি, 4 নম্বর সমন্বয় লিখেছি। আর তো কোনো খরচ দেখছি না। এই দুটো যোগ করে এখানে লিখব। পরিচালন ব্যয় মাত্র 2টা ছিল, সহজ, বেতন আর এই বিক্রয় পরিবহন। কিন্তু বেতনের সাথে একটু ঝামেলা ছিল। বেতন পাশে দেওয়া আছে 10 মাস, 10 মাস দেওয়া আছে মানে কি 2 মাসের বাকি আছে। আচ্ছা, এখানে যদি 14 মাস থাকতো তাহলে কি হতো? স্যার 2 মাস অগ্রিম। 2 মাস অগ্রিম, রাইট। তখন 14 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করতাম, অগ্রিম বিয়োগ হবে। অগ্রিম বিয়োগ হয়, তা না, অগ্রিম বিয়োগ হবে। এখানে যেমন বকেয়া যোগ করেছি, অগ্রিম থাকলে বিয়োগ হতো। আচ্ছা, এবার আমরা এই যে 64,500 মোট মুনাফা পেয়েছি, তার সাথে এটা বিয়োগ করে নিচে লিখব। এটার নাম হবে নিট মুনাফা। যোগ বিয়োগ ঠিক আছে কিনা আমার সামনে যারা অঙ্ক করতেছে দেখো। সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করো, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার মোট সম্পদ আমরা এখানে নির্ণয় করব। মোট সম্পদ এবং দায় আমি 2টা ছকে আলাদা আলাদা দেখাচ্ছি। এখানে মোট সম্পদ দেখাবো, এরপরে দায় দেখাবো। তোমরা কিন্তু এক ছকের মধ্যে করবে। আমি একটু বড় করে লেখাটা দেখানোর জন্য এই আলাদা আলাদা করতেছি। তো আমরা আর্থিক অবস্থার বিবরণী এখানে আমরা সম্পদ লিখব। প্রথমে স্থায়ী সম্পদ লিখব। স্থায়ী সম্পদ কি আছে? আসবাবপত্র, রাইট। আসবাবপত্রটা আমরা শেষের ঘরে লিখব, কারণ কি আসবাবপত্রের সাথে কোনো সমন্বয় নাই, তাই শেষের ঘরে লিখব। এরপরে চলতি সম্পদ। তো এই অঙ্কে 2টা মাত্র চলতি সম্পদ আছে। একটা আছে যে প্রাপ্য হিসাব, তাই না? প্রাপ্য হিসাবে কোনো সমন্বয় নেই, তাই প্রাপ্য হিসাব বলে মাঝের ঘরে লিখব। সমন্বয় থাকলে এখানে লিখতাম। আচ্ছা, এবার আরেকটা আছে চলতি সম্পদ, সমাপনী মজুদ পণ্য 50,000। সমাপনী মজুদ পণ্যের সাথে সমন্বয়ের মধ্যে সমন্বয় আছে। কি বলেছে? সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা, এর মধ্যে 3,500 টাকার বিক্রিত পণ্যের অন্তর্ভুক্ত আছে। তাহলে লিখব সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা বাদ বিক্রিত পণ্য। এই বিষয়টার অর্থ আমি আরেকবার বলছি। সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা, এর মধ্যে একটা পণ্য বিক্রি করেছি 3,500 টাকা, সেটা নিয়ে যায় নাই আমার কাছ থেকে, তার মানে কি এর মধ্যে আছে, সেজন্য ওটা বিয়োগ করতে হবে। ওটা তো অন্যের জিনিস, আমার সমাপনীর মধ্যে আছে, সেজন্য বিয়োগ করে বাকি টাকাটা লিখব 46,500 টাকা। এই দুটো যোগ করে মোট চলতি সম্পদ। স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ যোগ করে মোট সম্পদ 2,03,000 টাকা। তো এই হচ্ছে মোট সম্পদ। কি তোলা হয়েছে? তো আমাদের সম্পদ পাস হয়েছে। এবারে দায় পাশে প্রশ্ন বলেছে চলতি দায়ের পরিমাণ নির্ণয়। তো চলতি দায় লিখি। এই অঙ্কে 2টা মাত্র চলতি দায় রয়েছে। একটি আছে এই যে বেতনের পাশে 10 মাস মানে কি 2 মাসের বেতন বকেয়া ছিল না, ওই বকেয়া বেতন বসবে। বকেয়া বেতন কয় টাকা? 4,000 টাকা। কীভাবে 4,000 হলো? এই যে 10 মাস যেহেতু দেওয়া আছে, 2 মাস বকেয়া, তাহলে এই 20,000কে 10 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ 4,000 হবে, যেটি বকেয়া। এরপরে আমরা লিখব প্রদেয় হিসাব।
এখন প্রদেয় হিসাবের সাথে কিন্তু সমন্বয় আছে একটা, খুব ভালো করে বোঝার চেষ্টা করি। এই সমন্বয়টা আনকমন সমন্বয়, খুব কম থাকে, কিন্তু এইখানে আছে। ওই যে শেষের সমন্বয়টা, নিম্নমানের জন্য সরবরাহকারীকে 2000 টাকার পণ্য ফেরত দেওয়া হয়। ফেরত প্রদান করা হয় মানে ক্রয় ফেরত। একটা বিষয় মনে রাখতে হবে, এখানে কিন্তু ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত কিছু বলা নাই, বলা আছে কি ফেরত দেওয়া হলো। তাহলে ফেরত যদি দেওয়া হয় তাহলে কিন্তু ক্রয় ফেরত, আর ফেরত যদি পাওয়া যায় তাহলে সেটি বিক্রয় ফেরত হয়। তাহলে ক্রয় ফেরতের সাথে দুইটা হিসাব জড়িত, একটা ক্রয় ফেরত হিসাব আর একটা পাওনাদার হিসাব। তার মানে ক্রয় ফেরত দেওয়া হলে প্রদেয় হিসাব কমে, সেজন্য আমরা এখানে এই প্রদেয় হিসাব থেকে এই ক্রয় ফেরতটা বিয়োগ করবো 2000 বাদ ক্রয় ফেরত। বা তো সবার শেষে 42,000 থেকে 2000 বিয়োগ করে আমরা পাবো এখানে 40,000 টাকা। 4,000 আর 40,000 যোগ করে আমাদের মোট হবে 44,000 টাকা। এটার নাম হবে মোট চলতি সম্পদ। এইভাবে আমরা মোট চলতি সম্পদ এবং মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে পারি, এবং মোট দায়ের পরিমাণও চলতি দায়ের পরিমাণও নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।